আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বেশ কয়েকটা অধ্যায় আমরা আগে শেষ করেছি। আজকে নতুন একটি অধ্যায় শুরু করছি। আজকে যে চ্যাপ্টারটা শুরু করবে সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেটটা বেশ ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর আমাদের একটা প্রশ্ন পার্ট সি এবং পার্ট বিতে থাকবে ইনশাআল্লাহ। ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট। ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট কাকে বলা হয়? একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের বিভিন্ন লেভেল অফ অ্যাক্টিভিটি বা কার্যস্তরে বিভিন্ন ইউনিটের জন্য যে বাজেট তৈরি করে তাকে বলবো আমরা নমনীয় বাজেট বা ফ্লেক্সিবল বাজেট। এখানে উৎপাদনের বিভিন্ন স্তর যখন উৎপাদনের পরিমাণ কম বা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, তখন আমাদের বাজারের পরিমাণও কি বাজারের পরিমাণও কী হবে? বৃদ্ধি বা হ্রাস পাবে। যদি ইউনিটের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমাদের বাজারের পরিমাণটা বাড়বে, আর ইউনিট যদি কমে দেয় তাহলে বাজারের পরিমাণটা কমবে। এটা হচ্ছে আমাদের কি নমনীয় বাজেট। এখন নমনীয় বাজেট বা ফ্লেক্সিবল বাজেট, এই ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক করতে গেলে বেশ কিছু কস্ট সম্পর্কে বা ব্যয় সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার। এর মধ্যে একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্ট। এই কস্টগুলো আসলে কি, এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। দেখো, ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় কাকে বলা হয়? একক প্রতি ব্যয় সমান কিন্তু মোট ব্যয় সমান নয়। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন কার্যস্তরে যখন উৎপাদন করবে তখন তাদের ইউনিটেরও পরিবর্তন হবে। এখন বিভিন্ন কার্যস্তরে বিভিন্ন ইউনিটের জন্য একক প্রতি ব্যয়টা একই থাকবে, কিন্তু মোট ব্যয়টা কী হবে? সমান হবে না। মোট ব্যয়টা সমান হবে না। এটাকে বলবো আমরা কি? ভেরিয়েবল কস্ট। তাহলে একক প্রতি ব্যয় সমান হবে বিভিন্ন কার্যস্তরে, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যস্তরের একক প্রতি ব্যয় সমান, কিন্তু মোট ব্যয় যখন সমান হবে না তখন সেই জাতীয় ব্যয়কে আমরা বলবো কি? ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ইউনিটস 1000 ইউনিট, আর এটা কত? 2000 ইউনিট। 1000 ইউনিটের জন্য টোটাল কস্ট হয় কত টাকা? 1,00,000 টাকা। এখন একক প্রতি ব্যয় সিপিইউ মানে হচ্ছে কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট কয় টাকা? এখানে বলে দিয়েছে 1,00,000 ভাগ 1000 করে পেলাম কত? 100 টাকা। তাহলে একক প্রতি ব্যয় আমরা যখন 1000 ইউনিট তৈরি করি তখন আমাদের মোট ব্যয় হয় 1,00,000 টাকা, আর একক প্রতি ব্যয় কত টাকা? 100 টাকা। আবার যখন 2000 ইউনিট তৈরি করা হয় তখন মোট ব্যয় কত টাকা হয়? 2,00,000 টাকা, আর একক প্রতি ব্যয় কত টাকা? 100 টাকা। এখানেও একক প্রতি ব্যয় 100 টাকা, এখানেও একক প্রতি ব্যয় 100 টাকা। কস্ট পার ইউনিট 100। যেহেতু কস্ট পার ইউনিটটা দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটিতেই সমান কিন্তু মোট ব্যয়টা সমান না, তাহলে এই জাতীয় ব্যয়কে আমরা বলবো কি? কস্ট। কী ব্যয়? ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে সাধারণত যে নামে আমরা পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্টগুলো পাই সেগুলো হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট আদার এক্সপেন্সেস এটসেট্রা। আমাদের অঙ্কে বলে দিবে কোনটা কোনটা ভেরিয়েবল কস্ট আর কোনটা ফিক্সড কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট, এটা উল্লেখ করাই থাকবে। এখন দেখো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস এই কস্টগুলোকে আমরা বলবো কি? প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। আর ইনডাইরেক্ট কস্ট এগুলোকে আমরা দেখাবো ভেরিয়েবল ওভারহেড বা কারখানার উপরিব্যয়, যেটা বলছে আর কি, উপরিব্যয়ের মধ্যে আমরা দেখাবো এটা ভেরিয়েবল ওভারহেড। আর এই তিনটাকে আমরা বলবো প্রাইম কস্ট। এবার দেখো ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট কাকে বলবো? ফিক্সড কস্ট হচ্ছে প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে যে কস্টগুলো স্থির থাকে, মানে কোনো পরিবর্তন হয় না, তাকে বলবো আমরা ফিক্সড কস্ট। একক প্রতি ব্যয় সমান হয়, এখানে কি? একক প্রতি ব্যয় সমান নয় কিন্তু মোট ব্যয়টা সমান। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে দেখব একক প্রতি ব্যয়টা সমান হবে না, কিন্তু মোট ব্যয়টা কী হবে? প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে সমান হবে। তো এই জাতীয় কস্টকেই বলবো আমরা ফিক্সড কস্ট। ইউনিট, এখানে কত ইউনিট আছে? 1000 ইউনিট। 1000 ইউনিট যখন তৈরি করে তখন মোট কস্ট হয় কত টাকা? 1,00,000 টাকা। আর এখানে একক প্রতি ব্যয় বা কস্ট পার ইউনিট হয় কত? 1,00,000 ভাগ 1000 করে পেলাম কত? 1000 টাকা। আবার 2000 ইউনিট যখন উৎপাদন করে তখনও টোটাল কস্ট কত টাকা হয়? 1,00,000 টাকা। আর একক প্রতি ব্যয় কত টাকা? 1,00,000 ভাগ 2000 করে পেলাম কত? 50 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছি একক প্রতি ব্যয়টা সমান নয় কিন্তু মোট ব্যয়টা সমান। তাহলে এই জাতীয় কস্টকে আমরা বলবো কি? কস্ট। ফিক্সড কস্ট। সাধারণত আমরা ফিক্সড কস্টের মধ্যে এই কস্টগুলো পাই: ডিপ্রিসিয়েশন, বিল্ডিং রেন্ট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটসেট্রা। আমাদের উল্লেখ করে দেবে কোনটা ফিক্সড কস্ট, সেটা আমাদের অঙ্কের মধ্যে উল্লেখ করাই থাকবে। 3 নাম্বার, সেমি ভেরিয়েবল কস্ট। একক প্রতি ব্যয় সমান নয় কিন্তু একক প্রতি ব্যয়ও সমান নয় এবং মোট ব্যয়ও সমান নয়।
আচ্ছা, সেমি ভেরিয়েবল কস্ট মানে কি? আধা পরিবর্তনশীল ব্যয়। যে ব্যয়গুলো কিছু অংশ পরিবর্তনশীল আর কিছু অংশ ফিক্সড, এ জাতীয় ব্যয়কে আমরা বলবো কি? সেমি ভেরিয়েবল কস্ট। মানে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়, এই দুইটা ব্যয় মিলে যে ব্যয়টা হয় তাকেই বলবো আমরা আধা পরিবর্তনশীল ব্যয় বা সেমি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল এবং ফিক্সড এই দুই কস্টের যোগফলকে বলবো সেমি ভেরিয়েবল কস্ট। এখানে একক প্রতি ব্যয়ও সমান হয় না, আবার মোট ব্যয়ও সমান হয় না। আচ্ছা, ইউনিট, এখানে ধরলাম 600 ইউনিটের জন্য ব্যয় হয় 2100 টাকা, তাহলে একক প্রতি ব্যয় 2100 ভাগ 600 করে পেলাম কত? 3.5 টাকা। আবার 900 ইউনিটের জন্য ব্যয় হয় কত টাকা? 2700 টাকা, তাহলে একক প্রতি ব্যয় কত? 2700 ভাগ 900 করে পেলাম 3 টাকা। এখানে দেখতে পাচ্ছি আমরা একক প্রতি ব্যয়টাও সমান না, আবার মোট ব্যয়টাও সমান না। একক প্রতি ব্যয়ও সমান নয়, মোট ব্যয়ও সমান নয়, এই জাতীয় ব্যয়কে আমরা বলবো কি? সেমি ভেরিয়েবল কস্ট বা আধা পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, এ জাতীয় ব্যয় সাধারণত কী কী নামে থাকে? মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার, পাওয়ার অ্যান্ড ফুয়েল এটসেট্রা। আমাদের অঙ্কে উল্লেখ করে দিবে কিন্তু কোনটা কোনটা সেমি ভেরিয়েবল আর কোনটা কোনটা ফিক্সড আর কোনটা কোনটা ভেরিয়েবল কস্ট। এবার আমরা সেমি ভেরিয়েবল কস্টকে, অঙ্কের মধ্যে সেমি ভেরিয়েবল কস্ট থাকলে এই সেমি ভেরিয়েবল কস্টগুলোকে কী করব? ভেরিয়েবল এবং ফিক্সড এই দুটো অংশে আলাদা করে নিব। এখন একটা সেমি ভেরিয়েবল কস্টকে যখন ভেরিয়েবল এবং ফিক্সড দুইটা অংশে আলাদা করব, এই দুইটা অংশে আলাদা করার বেশ কয়েকটা নিয়ম আছে। আমি এই নিয়মগুলো নিয়ে আলোচনা করছি একটু। সেগ্রিগেশন বা সেপারেশন বা পৃথকীকরণ অফ সেমি ভেরিয়েবল কস্ট, মানে সেমি ভেরিয়েবল কস্টের পৃথকীকরণ। দ্য মেথডস অফ সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট আর। আচ্ছা, সেমি ভেরিয়েবল কস্টকে পৃথক করার কয়েকটা পদ্ধতি আছে, পদ্ধতিগুলোর নাম বলছি। একটা হচ্ছে হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড, স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, লিস্ট স্কোয়ার মেথড, আর আরও একটা আছে ইকুয়েশন মেথড। আমরা এখন হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড নিয়ে আলোচনা করছি। হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড, আমাদের অঙ্কে হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডের প্রয়োগটাই বেশি, আমরা হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডটা নিয়ে আলোচনা করছি। হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড, দেখো এক্সপ্লেনেশন অফ হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড। হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডে কী করে আমাদের অঙ্কে ভেরিয়েবল এবং ফিক্সড আলাদা করব, সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্টকে কী করে আলাদা করব, এটা আমরা এখন দেখাচ্ছি। দেখো, এক্সপ্লেনেশন অফ হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড। দ্য প্রসিডিউর ইজ এক্সপ্লেইনড উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল অ্যাজ ফলোস। মানে উপরের আমরা যে হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডের সিস্টেমটা, এই হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডের সিস্টেমটা আমরা নিচের একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করছি। দেখো, এখানে বলছে প্রোডাকশান ইউনিটস 600 ইউনিট, আর সেমি ভেরিয়েবল কস্ট 2100 টাকা, আর কস্ট পার ইউনিট কয় টাকা আছে? 3.5 টাকা। আবার এখানে 900 ইউনিটস, এখানে টোটাল কস্ট কত দেওয়া আছে? সেমি ভেরিয়েবল কস্ট 2700 টাকা, আর কস্ট পার ইউনিট কত পেলাম? 3 টাকা। এখানে দেখতে পাচ্ছি আমরা একক প্রতি ব্যয়ও সমান নয়, আবার মোট ব্যয়টাও সমান নয়। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান সমান কি? চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন ইউনিট। আচ্ছা, আমরা এখন একটা সূত্রের মাধ্যমে এই ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে একক প্রতি ব্যয় সমান না, মোট ব্যয় সমান না, তাহলে অবশ্যই এটা একটা কি কস্ট? সেমি ভেরিয়েবল কস্ট। আচ্ছা, এই সেমি ভেরিয়েবল কস্টকে আমরা এখন কতটুকু ভেরিয়েবল এবং কতটুকু ফিক্সড আছে এটা পৃথক করে দেখাবো। দেখো, হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডের সূত্র হচ্ছে এটা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন ইউনিট। চেঞ্জ মানে উপরে আমরা কস্টের যে চেঞ্জ বা কস্টের পরিবর্তন, কস্ট বা ব্যয়ের যে পরিবর্তন উপরে দেখাবো, আর নিচে আমরা ইউনিটের যে পরিবর্তন সেটা নিচে বিয়োগ করে দেখাবো। তা হাই মাইনাস লো, কস্ট বড় কস্ট যেটা আছে, বড় ব্যয় থেকে আমরা ছোট ব্যয়টা বাদ দিব, আর এখানে ইউনিটের বড় ইউনিট থেকে ছোট ইউনিটটা বাদ দিয়ে আমরা দেখাবো। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 900 ইউনিট যখন তৈরি করেছিল তখন ব্যয় ছিল 2700, আর 600 ইউনিট যখন তৈরি করেছিল তখন ব্যয় ছিল 2100। তাহলে উপরে আমরা ব্যয়টা দেখাবো 2700 ব্যয় মাইনাস 2100, 2700 মাইনাস 2100, আর নিচে ইউনিটের পরিবর্তন মানে 900 ইউনিটের মাইনাস কত? 600 ইউনিট। তাহলে উপরে 2700 মাইনাস 2100 করে পাবো কত? 600, আর নিচে 900 মাইনাস 600 করে পাবো কত? 300। তাহলে 600কে 300 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 2 টাকা। আচ্ছা, এবার টোটাল ফিক্সড কস্ট সমান সমান, এখন আমরা কি করব? ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে গেলাম কত? 2 টাকা।
পার ইউনিটে পেলাম 2 টাকা। এখন ফিক্সড কস্ট বের করবো। তাহলে ফিক্সড কস্ট সমান সমান কী আসবে? টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পেয়ে যাবো কি? ফিক্সড কস্ট। এখন এইখানে আমাদের দেখতে পাচ্ছি টোটাল কস্ট আছে 2টা, একটা আছে 2700, একটা আছে 2100। যখন 900 ইউনিট তৈরি করে তখন 2700 টোটাল কস্ট, আর যখন 600 ইউনিট তৈরি করে তখন 2100 টোটাল কস্ট। যে কোনো একটা কস্ট আমরা নিয়ে এখান থেকে, যে কোনো একটা টোটাল কস্ট নিয়ে এখান থেকে ফিক্সড কস্টটা বের করতে পারবো। দেখো টোটাল কস্ট আমরা 2100 নিলাম। 2100 যখন টোটাল কস্ট ছিল তখন ইউনিট কত ইউনিট উৎপাদন করতো? 600 ইউনিট উৎপাদন করতো। তাহলে 1 ইউনিটে যদি 2 টাকা ভেরিয়েবল কস্ট হয়, তাহলে 600 ইউনিটের জন্য কত ভেরিয়েবল কস্ট হবে? তাহলে আমরা লিখব 2100 মাইনাস 600 ইন্টু 2। 600 আর 2 গুণ করলে কত আসবে? 1200। তাহলে 2100 থেকে 1200 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 900। এই 900 হচ্ছে আমাদের কি? ফিক্সড কস্ট। আবার আমরা যদি 2700 টাকা টোটাল কস্ট হিসেবে নেই, এই টোটাল কস্টকে যদি আমরা 2700 হিসেবে নিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে 900 ইউনিট নিতে হবে কি? ভেরিয়েবল কস্ট নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে আবার এরকম করে আমরা দুটার যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করতে পারবো, হয় 900 ইউনিট অথবা 600 ইউনিট, দুটার যে কোনো একটা নিয়ে আমরা করতে পারবো। এখানে দেখো টোটাল ফিক্সড কস্ট মানে টোটাল কস্ট মানে টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল কস্ট আমরা 2700 নিলাম। তাহলে 2700 টাকা যখন টোটাল কস্ট হতো তখন উৎপাদন করে কত ইউনিট? 900 ইউনিট। তাহলে 900 ইউনিটের জন্য একক প্রতি ব্যয় ছিল 2 টাকা। তাহলে 900 ইউনিটের জন্য একক প্রতি ব্যয় 2 টাকার জন্য টোটাল ভেরিয়েবল কস্ট কত হবে? 900 গুণন 2, 900 গুণন 1800। 2700 থেকে 1800 বাদ দিলে আমরা পাবো কত? 900। তাহলে দেখতে পাচ্ছি লেভেল অফ অ্যাক্টিভিটি 2700 টাকা নিয়ে আর 900 ইউনিট নিয়েও যেটা আসবে, আবার 2100 টাকা নিয়ে আর 600 ইউনিট নিয়েও একই আসবে। তার মানে কি? ফিক্সড কস্টটা প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে কী থাকবে? ফিক্সড। এবার আমরা শক দেখাচ্ছি, আমাদের ফ্লেক্সিবল বাজেটের যে শকটা আর কি, এই ফ্লেক্সিবল বাজেটের শক আমরা দেখাচ্ছি। ফ্লেক্সিবল বাজেট করতে গেলে আমাদের যে শকই করতে হবে অঙ্কটা, সেই শকটা আমি নিয়ে আলোচনা করছি। ফ্লেক্সিবল বাজেট উপরে আগে কোম্পানির নাম দিতে হবে। প্রত্যেকটা অঙ্কেই মধ্যে একটা কোম্পানির নাম থাকবে, যে কোন কোম্পানির ফ্লেক্সিবল বাজেট আমরা করছি। উৎপাদকের প্রতিষ্ঠান বা কোম্পানির নাম থাকবে। আমরা লিখব এবিসি কোম্পানি, কোম্পানির নামটা লিখে দেবো। তারপর কি লিখব? ফ্লেক্সিবল বাজেট। তারপর কি আসবে? ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর ডট ডট ডট, একটা ইয়ার থাকবে, উল্লেখ থাকবে, যে টাইমটা থাকবে সেই টাইমটা আমরা এখানে উল্লেখ করব। তারপর কি লিখবো আমরা? পার্টিকুলার্স। তারপর কস্ট পার ইউনিট 60% লেভেল অফ অ্যাক্টিভিটি, আর এখানে 80%, এটা 100%। এখানে আমরা ইচ্ছা মতো ধরে নিলাম যে 60%, 80%, 100%। আর ইউনিট আমাদের অঙ্কে উল্লেখ থাকবে, সেই ইউনিট অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিব ইউনিটগুলো। ইউনিটটা আমরা এখানে ডট ডট করে ফাঁকাই রাখলাম। এত ইউনিটস, এত ইউনিটস, এত ইউনিট, এখানে কিছু একটা ইউনিট বসবে। আচ্ছা, পার্টিকুলার্স দিয়ে প্রথমে আমাদের আসবে 1 নম্বরে প্রাইম কস্ট। প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। প্রাইম কস্টের মধ্যে কী কী আসবে? প্রাইম কস্টে আসবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস, আর একটা আসবে কি? ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেস আমাদের সবসময় থাকে না, যদি ডাইরেক্ট এক্সপেন্সেস অঙ্কের উল্লেখ থাকে তাহলে নিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে আমরা নিয়ে আসবো না। তাহলে প্রাইম কস্টের মধ্যে আসবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস। এই 3টা কস্ট পার ইউনিটের ঘরে আমরা আগে বসিয়ে দিব। প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত আছে? পার ইউনিটের ঘরে এখানে লিখবো আমরা। তারপরে পার ইউনিটের টাকা দিয়ে 60%-এর ইউনিট, 80%-এর ইউনিট এবং 100% ইউনিটকে গুণ করে করে আমরা নিচে নিচে লিখে দেবো। আচ্ছা, এবার ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস পার ইউনিটের ঘরে আমরা এখানে লিখবো। তারপর এটা দিয়ে একবার এটাকে, একবার এটাকে, একবার এটাকে, একবার এটা ইউনিটকে গুণ করে দিয়ে আমরা পরপর যার ঘরে তার মান বসিয়ে দেবো। আচ্ছা, এবার ডাইরেক্ট এক্সপেন্সেস সেমভাবে আমরা এখানে সিপিইউ কস্ট পার ইউনিট যা থাকবে, এই ইউনিট দিয়ে একবার এই ইউনিটকে গুণ করব, একবার এটাকে, একবার এটাকে, 3টাকে গুণ করে আমরা পরপর মানগুলো বসিয়ে দেবো। আচ্ছা, এই সবগুলো যোগ করব, যোগ করে এখানে বসালাম, এটা যোগ করে এখানে, এটা যোগ করে এখানে, এটা যোগ করে এখানে, যেটা আসলো এর নাম হচ্ছে টোটাল প্রাইম কস্ট। এবার আমরা 2 নাম্বার দিয়ে লিখব ভেরিয়েবল ওভারহেড। 2 নাম্বার ভেরিয়েবল ওভারহেড। এখন ভেরিয়েবল ওভারহেডের মধ্যে কী কী আসবে? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট এখানে লিখবো, তারপরে পার ইউনিট দিয়ে প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটির ইউনিটকে গুণ করে আমরা পরপর বসিয়ে দিব। তারপরে ইনডাইরেক্ট লেবার একক প্রতি ব্যয়, সিপিইউ এর মানে এখানে লিখবো কস্ট পার ইউনিট, এটা দিয়ে প্রত্যেকটা ইউনিটকে গুণ করে আমরা পরপর বসিয়ে দিব। এখানে ঠিক তাই, ইনডাইরেক্ট আদার এক্সপেন্সেস যা থাকবে একক প্রতি ব্যয় এখানে লিখবো, আর তারপরে একক প্রতি ব্যয়ের সাথে প্রত্যেকটা ইউনিট গুণ করে আমরা পরপর 3টা করে লিখে দেবো। আচ্ছা, তারপর দেখো এই সবগুলো যোগ করব, এটাও যোগ করবো, এটাও যোগ করবো, যোগ করে যেটা আসবে এর নাম হচ্ছে টোটাল ভেরিয়েবল ওভারহেড। আচ্ছা, টোটাল ভেরিয়েবল ওভারহেড পেলাম আমরা এত এত এত। আচ্ছা, এবার
1 আর 2, 1 নম্বরে ছিল টোটাল প্রাইম কস্ট আর 2 নম্বরে আমরা পেয়েছি ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল প্রাইম কস্ট 1 এর টোটাল আর টোটাল ভেরিয়েবল কস্ট এটা হচ্ছে 2 এর টোটাল। এই 1 আর 2 দুইটা যোগ করে যেটা পাবো আমরা এটা কি বলবো মার্জিনাল কস্ট। আমরা মার্জিনাল কস্ট পেলাম। এবার আমরা সেমি ভেরিয়েবল কস্ট দেখাবো। সেমি ভেরিয়েবল কস্ট, এবার সেমি ভেরিয়েবল কস্ট আমাদের অঙ্কে সরাসরি দেওয়াই থাকবে, না হলে আমাদের ওয়ার্কিং করে বের করে নিতে হবে। তো মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার সেমি ভেরিয়েবল কস্ট। এই সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে কী কী আছে? মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার, এখানে পার ইউনিটে কোনো অ্যামাউন্ট লেখা যাবে না। আচ্ছা, তাহলে মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে যা যা ছিল আমরা সেমি ভেরিয়েবল কস্ট সেই হিসেবে বসিয়ে দেবো। তারপরে পাওয়ার অ্যান্ড ফুয়েল লেভেল অফ অ্যাক্টিভিটি 3টাতেই বসিয়ে দেবো। তারপরে আদার্স সেমি ভেরিয়েবল কস্ট যা থাকবে 3টাতে বসিয়ে দেবো, দিয়ে প্রত্যেকটা যোগ করব, যোগ করে করে নিচে লিখবো আমরা কি টোটাল সেমি ভেরিয়েবল কস্ট। আচ্ছা, টোটাল সেমি ভেরিয়েবল কস্ট এটা পেলাম 4 নাম্বার। এবার 5 নাম্বার আমরা লিখবো ফিক্সড কস্ট। 5 নাম্বার দিয়ে লিখবো ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট এর মধ্যে কী কী আছে? ডিপ্রিসিয়েশন, প্রথমে আসবে কি ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন তো ফিক্সড কস্টই হয়। তাহলে ফিক্সড কস্ট যেহেতু প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফিক্সড, সুতরাং প্রত্যেকটাতে সেমভাবে বসে যাবে। ডিপ্রিসিয়েশন এটাতেও দা, এটাতেও দা, এটাতেও তাই বসবে। এবার বিল্ডিং রেন্ট, বিল্ডিং রেন্টটা আমাদের যেহেতু ফিক্সড কস্ট, সুতরাং প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে একই রকমভাবে বসে যাবে। তারপরে আদার ফিক্সড কস্ট যা থাকবে, আদার ফিক্সড কস্ট যা দেওয়া থাকবে আমরা ওইটাও আমরা পরপর 3টা ঘরে বসিয়ে দেবো সেমভাবে। এই 3টা যোগ করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো এই 3 ঘরে আমরা একই অ্যামাউন্ট বসিয়ে দিব। এই সেম 3টার যোগফল একই আমরা পেয়ে যাবো। আচ্ছা, এবার আমরা টোটাল কস্ট নির্ণয় করব। টোটাল কস্ট, টোটাল কস্ট পাবো কী করে? আমরা 1 আর 2 যোগ করে পেয়েছিলাম মার্জিনাল কস্ট 3 নাম্বারে, 4 নাম্বারে পেয়েছি আমরা সেমি ভেরিয়েবল কস্ট, আর 5 নাম্বারে পেয়েছি আমরা ফিক্সড কস্ট। এখন 3, 4, 5, এই 3, 4, 5 আমরা যোগ করে পেয়ে যাবো কি এইটা, এটা, এটা, এই 3টা অ্যামাউন্ট। এই 3টা অ্যামাউন্টের যোগফল এটাকে বলবো আমরা কি টোটাল কস্ট। এই 3টাকে বলবো আমরা প্রথম লেভেল অফ অ্যাক্টিভিটি, দ্বিতীয়টা, এটা তৃতীয়টার টোটাল কস্টের পরিমাণ। এবার সেলসের পরিমাণ, সেলসটা আমরা ভেতরে লিখবো এখানে টাকা এত। এবার এই সেলিং প্রাইস পার ইউনিট বা সেলসের যে একক প্রতি দেওয়া থাকবে টাকার পরিমাণটা, একক প্রতি সেলসের যে টাকাটা দেওয়া থাকবে, এই টাকা দিয়ে আমরা প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটি ইউনিটকে গুণ করব। ইউনিটকে গুণ করে টোটাল সেলসের পরিমাণ পেয়ে দেবো এত এত এত। এবার প্রফিট বা লস পাবো কী করে? আমরা জানি প্রফিট বা লস সমান সমান কি টোটাল সেলস থেকে টোটাল কস্ট বাদ দিব। যে টোটাল সেলস ছিল আমরা এখানে 7 নাম্বারে ছিল টোটাল সেলস, আর 6 নাম্বারে আছে কি টোটাল কস্ট। তো 7 থেকে 6 বাদ দিলে আমরা পেয়ে যাবো প্রফিট বা লসের পরিমাণ। যদি প্লাসে আসে তাহলে বলবো প্রফিট, আর যদি মাইনাসে পাই ফিগার তাহলে বলবো কি লস। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।